হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা কুমিল্লা বোর্ড 2026 আসা শর্ট কোয়েশ্চেনের গুলো সলভ করার চেষ্টা করব। তো এখানে প্রথম প্রশ্নে বলা আছে এ একটি সেট এবং বি একটি সেট এর ছেদ সেট নির্ণয় করো। তো ছেদ সেট বা ইন্টারসেকশন সেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এ এর উপাদানগুলো এবং বি এর উপাদানগুলোর মধ্যে কমন উপাদানগুলোকে নিয়ে গঠিত সেট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলা হয়েছে। তো এর উপাদানগুলো যদি আমরা দেখি, এখানে প্লাস মাইনাস টু মানে মাইনাস টু প্লাস টু দুটি আছে, এখানে প্লাস মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান আছে এবং প্লাস ওয়ানও আছে। তো জিরো, ওয়ান, টু। তো বি সাইডে দেওয়া আছে মাইনাস টু, ওয়ান এবং থ্রি। তো এই দুটি সেটের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে যে গঠিত সেট, সেটাকে যদি আমরা সি সেট মনে করি, অর্থাৎ সি সেটটাকে যদি আমরা এই ইন্টারসেকশন বি ধরে নিই, তাহলে যে বিষয়টি দ্বারা এখানে মাইনাস টু কমন আছে এবং ওয়ান কমন আছে। তো মাইনাস টু, ওয়ান, তো এটাই হচ্ছে এই দুইটা সেটের মধ্যে সেট। তো আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। পরবর্তী প্রশ্নে বলা আছে সি একটি সেট যেখানে যার উপাদানগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং 7 থেকে ছোট। এখানে 7-এর সমান বলা হয়নি, কিন্তু 7 থেকে ছোট, অর্থাৎ 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো যদি দেখি, 2, 3 এবং 5, 7। তো এখানে 7 হবে না, কারণ এখানে 7-এর ছোট বলা হচ্ছে। তো সি সেটের উপাদানগুলি হচ্ছে 2, 3 এবং 5। তো সি সেটের উপসেটগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা উপসেট বলতে জানি কোন একটা সেটের উপাদানগুলো থেকে আমরা যতগুলো সেট নির্ণয় করতে পারবো ওই সেটগুলোকে হচ্ছে মূল সেটের উপসেট বলা হয়। তো সি সেটের উপাদানগুলোকে নিয়ে আমরা মোট দেখি কয়টি সেট নির্ণয় বের করা যায়। 2 একটি সেট বের করা যায় যদি একটি করে উপাদান নেই। 3 এবং 5 যদি দুটি করে উপাদান নেই, তাহলে দেখি 2, 3, 3, 5, 2, 5। যদি তিনটি করে উপাদান নেই, তাহলে এটি একটি উপসেট হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোন একটা সেট তার নিজেই তার উপসেট। তো তিনটি করে উপাদান নিলে 2, 3 এবং 5। এবং আমরা জানি ফাঁকা সেট সকল সেটের উপসেট। এগুলি হচ্ছে সি সেটের উপসেট। তো উপসেটের সংখ্যা নির্ণয় করার একটা শর্টকাট ওয়ে হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে যতগুলো উপাদান সংখ্যা। তো 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি উপসেট হবে সি সেটের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 8টি উপাদানই রয়েছে। তো এগুলোই সি সেটের উপসেট। তো পরবর্তী প্রশ্নে যাই। তো এখানে x = 1 - √2 দেওয়া আছে। তো এক্স কিউবের মান যদি নির্ণয় করতে চাই, তো x এর জায়গায় এই x এর মানটা বসিয়ে দিব 1 - √2 হোল কিউব। তো এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এখানে 1টাকে a এবং √2টাকে b যদি ধরি, তাহলে a - b হোল কিউব চলে আসে। তো এটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে হয় 1 কিউব মাইনাস 3 1 স্কোয়ার √2 প্লাস 3 ইন্টু 1 ইন্টু √2 হোল স্কোয়ার মাইনাস √2 হোল কিউব। তো এখানে 1কে কিউব করলে হয় 1, মাইনাস 3 √2 প্লাস 3 এবং √2 কে স্কোয়ার করলে 2 অর্থাৎ 6 এবং মাইনাস 2 √2। তো এখানে 1 আর 6 যোগ করলে হয় 7 এবং মাইনাস 5 √2। তো এটাই আনসার। এখানে যদি ক্যালকুলেটর দিয়ে সরাসরি বসাই দেই, অর্থাৎ দশমিকের মানটা বসাই দিই, এটা ক্যালকুলেটরে দশমিকের মান চলে আসবে। যদি বসাই তাহলে 2 দিবে না। তো এটাই পারফেক্ট ওয়ে 2 এর 2 পাওয়ার। তো 2 মার্কের জন্য দেখি পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে। তো এখানে বলা আছে প্রতীকের অর্থ সহ চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র লেখো।
তো চক্রবৃদ্ধি মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি। এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি হচ্ছে আই ইকুয়াল টু সি মাইনাস পি, অর্থাৎ এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এবং পি হচ্ছে প্রারম্ভিক মূলধন বা আসল। তো সিটাকে আমরা সির একটা সূত্র আমরা জানি, সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি লিখতে পারি। তো এখন আমরা প্রতীকগুলো চিনব। এখানে আই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং পি হচ্ছে আসল প্রারম্ভিক মূলধন, যেটা প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক মূলধন এবং আর হচ্ছে মুনাফার হার এবং আমরা যদি আলাদাভাবে সিটাকে লিখতে চাই তাহলে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তো এতটুকুই লিখলে হবে 2 মার্কের জন্য। তো এখানে বলা আছে 6 সেমি পর্ণবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তো আমি তোমাদেরকে একটা ওয়ে বলে দিতেছি, এটা দুটি ভাবে অঙ্কন করা যায়। তো এখানে আমি একটা ওয়ে বলে দিতেছি, হয়তো বা পারফেক্টলি আঁকতে পারবো না, তো আমি বলে দিই। 6 সেন্টিমিটার একটা কর্ণ ধরে নিলাম, এটি 6 সেমি। যে কোনো বাহু এ বি একটা অঙ্কন করি। এখান থেকে 6 সেমি সমান করে একটা রেখাংশ কাটবে এবং এখানে 90 ডিগ্রি অঙ্কন করবে। 90 ডিগ্রি অঙ্কন করার পর 90 ডিগ্রি অঙ্কন করার পর এটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করে এখানে আবার এই 45 ডিগ্রি কোণ আঁকবে এখান থেকে মাপ নিয়ে। তো এখানে এসিটা যেহেতু এটা সমান আঁকা হয়েছে, তো এটা একটা কর্ণ। তো এই বাহুর অর্থাৎ এই ডি এর সমান করে এইদিকে একটা বৃত্তচাপ এবং সি থেকে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ নিলেই এই বর্গটা হয়ে যাবে। তো এটা তোমরা নিজেরা ট্রাই করবে, এখানে আঁকা এত পারফেক্ট হয়নি। তো এখান থেকে কেন বৃত্তচাপটা নিলাম তা তো বুঝতেই পারছো, যেহেতু বর্গ, এই বাহু 4 বাহু সমান, তো এই বাহু এবং এই বাহু সমান হবে এবং এটা একটা কর্ণ এবং এখান থেকে একটা কর্ণ আসবে। তো পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটিতে দেওয়া আছে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 7 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত? তো আমরা এটা খুব সহজ একটা ফর্মুলা দিয়ে সলভ করতে পারি। ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এটা এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা সমান লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই এক্স। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম। তো এখানে মান বসাই দিলে উত্তরটা চলে আসে রুট ওভার 7 স্কোয়ার মাইনাস 2। রুট ওভার 7 স্কোয়ার করলে হয় 7 মাইনাস 2, উত্তর আসে 5। তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে 5। তো এটাই আনসার। পরবর্তী প্রশ্নটা দেখি। বলা আছে প্রমাণ করো যে বৃত্তের বেশি বৃহত্তম যা। তো বৃত্তের বেশি বৃহত্তম যা, এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। তো ধরে নিলাম এটা বৃত্তের কেন্দ্র ও এবং বৃত্তের ব্যাস যেহেতু বলা আছে আমরা বৃত্তের ব্যাসটা এঁকে নিব। ধরলাম এটা বৃত্তের ব্যাস এবং প্রমাণ করতে হবে এই এ বিটা বৃহত্তম যা। তো আমরা এখানে আরেকটি যা আঁকি সিডি। আমরা এখান থেকে সিডি অঙ্কন করলাম। তো আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি এ বি গ্রেটার দেন সিডি,
তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে বৃত্তের বেশি বৃহত্তম যা, কারণ এবিটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী ব্যাস, অর্থাৎ বৃত্তের একটি যা তো আছেই, সাথে এটা একটি ব্যাস, এবং সিডি বৃত্তের আরেকটি যা। তো আমরা এখানে লিখব যে এবি বৃত্তের কেন্দ্রগামী একটি যা, একটি যা, এবং সিডি বৃত্তের আরেকটি যা, অপর একটি যা। তো আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে এবি গ্রেটার দেন সিডি। তো আমরা এখান থেকে একটু অঙ্কনের কাজ করে নিব। অঙ্কনটা হচ্ছে এখান থেকে ওসি এখান থেকে আমরা ওসিটা যোগ করব এবং ওডিটা যোগ করে দেব। এটা হচ্ছে অঙ্কন, ওসি এবং ওডি যোগ করি। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ওসি, ওডি এবং ওএ ওবি একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু ওসি, ওডি এবং ওএ ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা এখান থেকে ওসি সমান ওবি সমান ওডি সমান ওবি লিখতে পারি, কারণ এগুলো একই বৃত্তের ব্যাসার্ধ। তো পরবর্তী ধাপে আমরা যেটা করব, এখানে এই ত্রিভুজে ওসিডিতে আমরা একটি ত্রিভুজের কনসেপ্ট অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে বৃত্তের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো ওসি এবং ওডি এবং সিডি যেহেতু ত্রিভুজ, সম্মিলিত একটি ত্রিভুজ, অর্থাৎ ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। তো এখান থেকে আমরা ওসি সমান ওএ এবং ওডি সমান ওবি লিখতে পারি, যেহেতু তারা একই বৃত্তের ব্যাসার্ধ। তো ওএ প্লাস ওবি এটা আমরা লিখতে পারি এখান থেকে, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এবং পরবর্তী, তো আমরা এখানে ওএ প্লাস ওবি সমান এবি লিখতে পারি এবং সিডি। তো দেখো এবি এখানে এই বৃত্তের ব্যাস ছিল এবং সিডি এই বৃত্তের উপরে একটি যা ছিল। তো আমাদের এটি প্রমাণ হয়ে গেছে যে এবি অর্থাৎ ব্যাসটি অর্থাৎ কেন্দ্রগামী যাটি বৃহত্তর, এবং সিডি অপর একটি যা এটা ক্ষুদ্রতর। তো আমরা এখান থেকে বলতে পারি বৃত্তের ব্যাসগামী অর্থাৎ বৃত্তের বেশি বৃহত্তম যা। তো প্রমাণিত। দেখি পরের প্রশ্নে কি বলা আছে। ট্রাপিজিয়াম সামান্তরিক নয় কেন, যুক্তি দাও। প্রথমে আমরা ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের শেপটা দেখি। এটা হচ্ছে ট্রাপিজিয়াম এবং এটা হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিক হওয়ার ক্ষেত্রে আমরাও জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তো এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এবং ট্রাপিজিয়ামের আমরা জানি যে বিপরীত এক জোড়া বাহু শুধুমাত্র সমান্তরাল। তো ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু মাত্র সমান্তরাল হয়। এবং সামান্তরিকের দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এবং ট্রাপিজিয়ামে শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল হয়, সমান হয় না। তো এখান থেকে আমরা ধরে নিতে পারি যে ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। তো এখানে আবার দেখো যে এখানে এই বিপরীত বাহুগুলো আবার সমান, কিন্তু এইখানে ট্রাপিজিয়ামের এই বাহুটি বাদে এই বাহুটি কিন্তু সমান না। তো এখান থেকে বলা যায় যে ট্রাপিজিয়াম সামান্তরিক না। এখানে ট্রাপিজিয়ামের বিপরীত কোণগুলো সমান না, কিন্তু সামান্তরিকের বিপরীত কোণগুলো অবশ্যই সমান হয়। তো এই দুইটা পার্থক্য দেখলে মোটামুটি ধারণা করা যায় যে ট্রাপিজিয়াম অবশ্যই সামুদ্রিক না, এবং সেই দেখলে তো অবশ্যই বোঝা যায় বিপরীত কোণগুলো সমান না এবং সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান। যেহেতু বাহুগুলো সমান
অবশ্যই কোনগুলো সমান হবে। তো এতটুক লিখলে তোমাদের 2 মার্ক দিয়ে দিবে আশা করা যায়। তো পরবর্তী প্রশ্নটা দেখি। তো জ নাম্বার প্রশ্নে বলা আছে sec স্কয়ার ইকুয়াল টু 25/9 হলে tan এর মান কত। তো আমরা tan স্কয়ার আর sec তো আমরা sec আর tan এই দুইটার একটা সূত্র জানি। sec স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। তো এখান থেকে আমরা শুধু sec স্কয়ারের মানটা বসাই দিলেই tan স্কয়ারের মানটা নিয়ে আসতে পারবো। তো tan স্কয়ার a 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয় sec স্কয়ার a মাইনাস 1। তো tan স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার এর মানটা হচ্ছে 25/9 মাইনাস 1। তো এর পরের লাইনে tan স্কয়ার a ইকুয়াল টু এখানে লসাগু নিব এবং উপরে 25 মাইনাস 9, 25 মাইনাস 9 এবং tan স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার a ইকুয়াল টু 16/9 আসে এবং এখান থেকে tan a ইকুয়াল টু 4/3। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এখানে প্লাস মাইনাস দিলাম না কেন। তো এখানে যেহেতু এ কোণের কোনো রেঞ্জ দেওয়া নাই এবং কোনো কিছু বলা নাই, তো আমরা এই মানটা প্লাসই রাখলাম যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটাই উত্তর। তো আমরা পরের প্রশ্ন যাই। তো এখানে বলা হয়েছে 5, 10, 8 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো সমানুপাতির ক্ষেত্রে আমরা জানি যদি এ বি সি ডি হয় তো প্রথম দুইটা পদের অনুপাত এবং শেষ দুইটা পদের অনুপাত দুইটা সমান হয়, অর্থাৎ এ অনুপাত বি সি অনুপাত ডি। তো আমরা চতুর্থ সমানুপাতিটা এক্স ধরে নিই। তো প্রশ্ন মতে যেটি দাঁড়ায় 5 অনুপাত 10 ইকুয়াল টু 8 অনুপাত এক্স। তো এখান থেকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি 5/10 ইকুয়াল টু এক্স বাই। তো পরের লাইনে লিখতে পারি এক্স ইকুয়াল টু 8 ইন্টু 10/5। তো এক্স ইকুয়াল টু 8 ইন্টু এখানে আসে 2 এবং এক্স ইকুয়াল টু 16, অর্থাৎ চতুর্থ সমানুপাতি অর্থাৎ এক্স এর মান 16। তো এটাই আনসার। তো এটা তোমাদের তো অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। তো এখানে বলা আছে সমান 30 ডিগ্রি হলে 2tan/1 প্লাস tan স্কোয়ার এর মান নির্ণয় করো। তো এখানে আমরা সরাসরি এ এর মানটা এ সমান 30 ডিগ্রি এটা বসায় দিয়ে করতে পারি এবং আরেকটা সূত্র আছে তোমরা জানো, এবং আরেকটা সূত্র আছে যে sin 2a ইকুয়াল টু 2tan/1 প্লাস tan স্কোয়ার এ। তো এটা তোমাদের হয়তো বা বইয়ে নাই, তো আমরা যদি সরাসরি বসে দিই এটাই পারফেক্ট হবে। তো আমরা প্রথমে লিখি রাশিটা 2tan/1 প্লাস tan স্কোয়ার এ। তারপর পরের লাইনে আমরা এর জায়গায় 30 ডিগ্রি দিই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তো tan 30 মান হচ্ছে 1/√3। তো এখানে 1/√3 আসে এবং 1 প্লাস a2 স্কোয়ার 1/3 চলে আসে। তো পরের লাইনে এখানে 2টা উপরে অর্থাৎ 2/√3 এবং নিচে 3, উপরে হবে 3 লসাগু নিলে 3 প্লাস 1 অর্থাৎ 4। এবং আমরা এখানে যদি সাজিয়ে লিখি 3/4। তো এখানে 3 কে আমরা দুইটা √3 আকারে লিখতে পারি। √3 হয়ে যায়, তো √3 আর এখানে একটা √3 কাটা চলে যায়। তো এখান থেকে আমরা 2 4 2 অর্থাৎ নিচে 2 উপরে √3 আসে। তো এটার মান হচ্ছে √3/2, এটাই আনসার, সেটার মান। তো পরের প্রশ্নে কি আছে দেখি। এখানে দেওয়া আছে sin 2θ ইকুয়াল টু √3/2 হলে cot θ মান কত। এটাও খুব ইজি। sin 2θ ইকুয়াল টু √3/2 যদি হয় তাহলে আমরা
টু থিটা ইকুয়াল টু তার সাইন ইনভার্স, তার সাইনটাকে আমরা এই পাশে নিয়ে আসলে সাইন ইনভার্স √3/2 অর্থাৎ সাইন 60 ডিগ্রি হয় √3/2। তো থিটার সমান আমরা 30 চলে আসে, তো আমরা থিটার মানটা এখানে কটে বসাই দিব। তো কট থিটা ইকুয়াল টু কট 30 ডিগ্রি অর্থাৎ √3। তো এমন ছোট ছোট প্রশ্নই তোমাদের সংক্ষিপ্ত আকারে আসবে বোর্ড পরীক্ষায় 2 মার্কের জন্য। তো পরের প্রশ্নটা দেখি। বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √2, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√2 হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমরা জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। তো এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা সরাসরি এখানে এর জায়গায় বসিয়ে দিব 2√3 স্কয়ার। তো √3/4 এখানে 4, 2 কে স্কয়ার করলে হয় 4 এবং √3 কে স্কয়ার করলে হয় 2। তো 4 2 8 এবং এখানে কাটাকাটি করলে 2 অর্থাৎ √2√3 বর্গ। তো এখানে কোনো একক দেওয়া নাই, আমরা বর্গ একক দিয়ে দিতে পারি এখানে। তো এটাই আনসার। একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেমি হলে বর্গের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই প্রশ্নটা একটু ঠিকই, এখানে বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ এবং বাহু দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক জানতে হবে। সম্পর্কটা হচ্ছে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি r হয় এবং বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে r ইকুয়াল টু a/2 অর্থাৎ অন্তবৃত্তের ব্যাসার্ধ বর্গের বাহু দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটা ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধের দ্বিগুণ মানে হচ্ছে ব্যাসের সমান। তো এই সম্পর্ক থেকে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারি, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটা। তো বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2r, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি, তো a ইকুয়াল টু 3 × 2 সেমি। তো বর্গের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 6 সেমি। তো এটাই আনসার। তো শেষ প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্নে বলা আছে উপাত্তগুলোর গড় 6 হলে x এর মান নির্ণয় করো। তো আমরা জানি গড় ইকুয়াল টু উপাত্তগুলোর সবগুলো উপাত্তর যোগফল এবং নিচে উপাত্তগুলোর সংখ্যা, অর্থাৎ যতগুলো উপাত্ত রয়েছে উপাত্তের সংখ্যা। তো গড় যেহেতু 6 এবং উপাত্তগুলো এখানে যোগ করে দিব 5 + 11 + 4 + 7 + x + 12 + 3 + 4 + 3 এবং উপাত্ত রয়েছে 8টি। তো 8টা যদি আমরা বজ্রগুণন করে এই পাশে নিয়ে আসি তাহলে হয় 48 এবং এখানে সবগুলো উপাত্ত যোগ করলে আসে 46 + x। তো এখান থেকে আমরা 46টাকে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এবং x এর মান 2 চলে আসে। তো এটাই আনসার, এটাই x এর ভ্যালু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বোর্ডের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগ পর্যন্ত তোমরা সাথেই থাকো।